উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ভাইয়া ও আপুরা এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের বোটানি ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা উদ্ভিদ শারীরতত্ত্বের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ক্রেবস চক্র এটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো দেখো, ক্রেবস চক্র এটার অপর নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র অথবা হচ্ছে টিসিএস সাইকেল। তাইলে এই অপর নামগুলা আমাদের ফার্স্টে মনে রাখতে হবে। তো ক্রেবস চক্রের যে ধারাবাহিক যে বিক্রিয়াগুলা আছে, এই বিক্রিয়াগুলা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব এবং পরবর্তীতে এই বিক্রিয়াগুলা কিভাবে শর্টকাটে মনে রাখা যায় সেটা তোমাদেরকে শিখাই দিব। দেখো, তাইলে প্রথম বিক্রিয়াটা খেয়াল করো। প্রথম বিক্রিয়ায় কি হচ্ছে? অ্যাসিটাইল কোয়ে এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে মিলিত হচ্ছে। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে মিলিত হচ্ছে এবং মিলিত হয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তো দেখো, এইটা সহজে যেভাবে মনে রাখা যায় সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা যৌগের কার্বন সংখ্যা জানতে হবে। তুমি যদি প্রত্যেকটা যৌগের কার্বন সংখ্যা মনে রাখতে পারো তাহলে কিন্তু এই বিক্রিয়াগুলা মনে রাখাটাও সহজ। যেমন অ্যাসিটাইল কোয়ে এটা কিন্তু 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এখানে কার্বন থাকে হচ্ছে 2টা। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এখানে কার্বন থাকে হচ্ছে 4টা। তোমরা এগুলা কিভাবে সহজে মনে রাখতে পারো? দেখো, আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এটার সংকেত হচ্ছে CH3COOH। তাহলে এখানে কার্বন থাকে কয়টা? 2টা থাকে। অ্যাসিটিক অ্যাসিডে যদি কার্বন 2টা থাকে, অ্যাসিটাইল যেখানে লেখা থাকবে সেখানেও কার্বন থাকবে 2টা। আবার দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এই অ্যাসিডটার মধ্যেও আমরা অ্যাসিটিক কথাটা পাচ্ছি, তাহলে অ্যাসিটিক মানে কার্বন হচ্ছে 2টা। এবার চলে আসে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এটা। এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, 2টা কার্বক্সিল গ্রুপ থাকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানেও কার্বন থাকে 2টা। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার অ্যাসিটিক অ্যাসিড অংশে কার্বন 2টা, আবার অক্সালো যে অংশটা সেখানেও কার্বন কয়টা? 2টা। তাহলে এই 2 কার্বন আর এই 2 কার্বন মিলায় কয় কার্বন হলো? 4 কার্বন। তাহলে এই 2 কার্বন আর এই 4 কার্বন মিলে কয় কার্বন হলো? 6 কার্বন। এই কারণে দেখো, সাইট্রিক অ্যাসিড এটা কিন্তু 6 কার্বনের একটা যৌগ। সাইট্রিক অ্যাসিড এটা কি 6 কার্বনের একটা যৌগ। তাহলে দেখো, তুমি জাস্ট যদি কার্বন সংখ্যাটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলেই কিন্তু উৎপন্ন যৌগ কি হবে তুমি সহজেই ধরে ফেলতে পারবা। এখন দেখো, আমি তাহলে তোমাদেরকে ফার্স্টে কিছু যৌগের কার্বন সংখ্যা এটা একটু দেখাই। তোমরা এই চার্টের দিকে একটু খেয়াল করো। তাইলে এখানে দেখা যাচ্ছে সাইট্রিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 6টা। আবার আইসোসাইট্রিক অ্যাসিড, এখানেও সাইট্রিক কথাটা আছে, তাহলে এটারও কার্বন সংখ্যা হচ্ছে 6টা। গ্লুটারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 5টা, তাহলে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তারও কার্বন সংখ্যা হচ্ছে 5টা। এরপরে আসো সাকসিনাইল কোয়ে, এটার কার্বন সংখ্যা 4টা। সাকসিনিক অ্যাসিড সেটারও কার্বন সংখ্যা 4টা। ফিউমারিক অ্যাসিডের কার্বন সংখ্যা 4টা। তাহলে এই কার্বন সংখ্যাগুলো মনে রাখতে হবে। আবার দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তার কার্বন সংখ্যা 4টা। ম্যালিক অ্যাসিড তার কার্বন সংখ্যা 4টা। অ্যাসিটাইল কোয়ে তার কার্বন সংখ্যা হচ্ছে 2টা। তাহলে এই যে আমি যে যৌগগুলার কার্বন সংখ্যা বললাম, এই কার্বন সংখ্যাগুলা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলা তোমার জন্য মনে রাখা সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, আমরা যদি আবার আগের জায়গাটাতে চলে আসি তাহলে অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এরা মিলিত হয়ে তৈরি করবে সাইট্রিক অ্যাসিড। এখন দেখো, এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে সেটার নাম হচ্ছে সাইট্রেট সিনথেস। তোমরা নিশ্চয়ই জানো যে সিনথেসিস এই শব্দের অর্থ হচ্ছে সংশ্লেষণ বা হচ্ছে কোনো কিছু তৈরি হওয়া। আর যদি কোনো শব্দের শেষে এস থাকে, ASE, তাহলে সেটা কিন্তু একটা এনজাইমকে নির্দেশ করে। এই কারণে এখানে যেহেতু সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই এনজাইমটার নাম হচ্ছে দেখো সাইট্রেট সিনথেস। ওকে, তাহলে ওই যে সিনথেস এই শব্দের শেষে এস আছে, এই জন্য এটা হচ্ছে একটা এনজাইম। এবার আমরা 2 নাম্বার বিক্রিয়ায় চলে যাব। তো এখানে দেখো কি হচ্ছে, সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হচ্ছে এবং এটা একটা উভমুখী বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় যেই এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে অ্যাকোনিটেস। তাহলে এই এনজাইমটার নাম মুখস্থ রাখবা, এটা হচ্ছে অ্যাকোনিটেস।
অ্যাকোনিটেজের ফলে কি হয়, সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই দেখো যে যখন জৈব রসায়ন পড়ছো তখন কিন্তু তোমরা নরমাল যৌগ, আইসো যৌগ এগুলা কিন্তু তোমরা পড়ছো। যেমন ধরো আমি যদি একটা যৌগ এখানে দেখাই, সেটা হচ্ছে CH3 CH2 CH2 CH3, এই যে এটা একটা 4 কার্বনের একটা অ্যালকেন, তাহলে এটা অবশ্যই বিউটেন। এবং এখানে যেহেতু কোনো শাখা নাই এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে নরমাল বিউটেন, তাহলে এটা হচ্ছে নরমাল বিউটেন। আচ্ছা, কিন্তু দেখো আমরা যদি এখানে একটা শাখা সৃষ্টি করি, অর্থাৎ একই আণবিক সংকেত থাকবে, কিন্তু যদি আমরা একটা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা এখানে দাঁড় করাই, তাহলে এই যে যৌগটা দেখো, তাহলে এই যৌগটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে আইসোবিউটেন। এটা হবে আইসোবিউটেন। আইসো শব্দের অর্থ হচ্ছে এখানে শাখায়িত, এটা মনে রাখবা যে আইসো শব্দের অর্থ হচ্ছে এখানে শাখায়িত। তাইলে ওটা ছিল হচ্ছে নরমাল বিউটেন আর এটা হচ্ছে আইসোবিউটেন। তবে এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে নাম না, এটা হচ্ছে একটা ট্রাইভিয়াল সিস্টেম বা সাধারণ পদ্ধতি বা হচ্ছে একটা প্রচলিত পদ্ধতি। তো যাই হোক, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আইসো টার্মটা কেন আসে। তো যাই হোক, এখন এই সাইট্রিক অ্যাসিডকে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত করবে যে এনজাইমটা, তার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। তাহলে আমরা এই অ্যাকোনিটেজের নামটা মনে রাখবো, যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডকে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত করে। এবার আমরা চলে আসবো 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়ায় দেখো কি হচ্ছে, আইসোসাইট্রিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাই অক্সাইড সরে যাবে, একটা কার্বন ডাই অক্সাইড সরে যাবে। এখন কথা হচ্ছে সাইট্রিক অ্যাসিডে কার্বন হচ্ছে 6টা, তাহলে আইসোসাইট্রিক অ্যাসিডেও কার্বন কয়টা? 6টা। আর আইসোসাইট্রিক অ্যাসিড থেকে যদি একটা কার্বন ডাই অক্সাইড সরে যায়, তাহলে কার্বন কিন্তু একটা কমে যাবে, তাই না? কার্বন একটা কমে যাবে। তাইলে কার্বন যদি কমে যায়, তাহলে 5 কার্বনের যে যৌগটা তৈরি হবে সেটা অবশ্যই হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। আমি একটু আগেই তোমাদেরকে বিভিন্ন যৌগের কার্বন সংখ্যা দেখাইছি এবং সেখানে এটা উল্লেখ ছিল যে গ্লুটারিক অ্যাসিড, এটার কার্বন সংখ্যা হচ্ছে 5টা। তোমরা দেখো এই ব্যাপারটা যদি সহজে মনে রাখতে চাও তাহলে একটু খেয়াল করো। বিষয়টা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটার কিন্তু একটা সিরিজ আছে। যেমন হচ্ছে ধরো এটা শুরু হচ্ছে অক্সালিক অ্যাসিডকে দিয়ে, HOOC, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। তাইলে দেখো ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সিরিজটা যদি খেয়াল করো, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এরপরে যে অ্যাসিডটা আসবে সেটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক, এই যে এটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, অর্থাৎ এখানে মিথিলিন আরো একটা বেড়ে যাবে, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, তারপরেরটা হচ্ছে ম্যালোনিক অ্যাসিড এবং তারপরেরটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, অর্থাৎ মিথিলিন মূলক যদি আরো একটা বেড়ে যায়, তাহলে আমরা যে অ্যাসিডটা পাবো এই অ্যাসিডটাকে আমরা বলবো গ্লুটারিক অ্যাসিড। তাহলে কি দাঁড়াচ্ছে যে গ্লুটারিক অ্যাসিডে দেখো কার্বন সংখ্যা কিন্তু 5টাই থাকতেছে। আচ্ছা, তাইলে এই সিরিয়ালটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, তারপরেরটা ম্যালোনিক অ্যাসিড, তারপরেরটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিডে আমরা কার্বন পাচ্ছি কয়টা? 4টা। এবং তারপরেরটা হচ্ছে গ্লুটেরিক অ্যাসিড বা হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, যেখানে কার্বন সংখ্যা হচ্ছে 5টা। আচ্ছা, তো যাই হোক, এখন দেখো তাইলে আইসোসাইট্রিক অ্যাসিড যেখানে কার্বন আছে হচ্ছে 6টা এবং এখান থেকে যদি একটা কার্বন ডাইঅক্সাইড সরে যায়, তার মানে একটা কার্বন কমে যাবে এবং 5 কার্বনের আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হবে। 5 কার্বনের আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, তো দেখো এইখানকার যে এনজাইমটা, এটার নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। খেয়াল করো, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস শব্দের অর্থ কি? ডি শব্দের অর্থ হচ্ছে অপসারণ, আর হাইড্রোজেন অপসারণ, এবং এইখানে যে এনজাইমটা কাজ করতেছে সেটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। এবং দেখো যে এর ফলে যেটা হচ্ছে এখানে এনএডি থেকে NADH2 তৈরি হচ্ছে, অর্থাৎ এনএডির সাথে দেখো হাইড্রোজেন যুক্ত হচ্ছে, কিন্তু
এনএডির সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো হাইড্রোজেন যুক্ত হওয়া এই বিক্রিয়াটাকে কি বলা হয়? বিজারণ বলা হয়। হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলা হয়? বিজারণ বলা হয়। আর অক্সিজেন যুক্ত হওয়া সেটাকে আমরা বলি হচ্ছে জারণ। তাহলে দেখো যে আইসোসাইট্রিক অ্যাসিড এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে এবং ওই হাইড্রোজেনটা এনএডির সাথে যুক্ত হয়ে NADH2 বা NADH+H+ তৈরি করছে। এই জন্য এই এনজাইমটার নাম দেওয়া হয়েছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। এবার আমরা চলে আসবো হচ্ছে 4 নম্বর বিক্রিয়াতে। দেখো তো এখানে আলফা কিটোগ্লিটারিক অ্যাসিড যেটা হচ্ছে 5 কার্বনের একটা যৌগ। তো এখান থেকে দেখো আরো একটা কার্বন সরে যাবে, মানে এখান থেকে কার্বন ডাই অক্সাইড সরে যাচ্ছে। তাহলে কি পাওয়া যাবে? সাকসিনাইল কোয়ে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে সাকসিনিক অ্যাসিড যেহেতু 4 কার্বনের, তাহলে অবশ্যই সাকসিনাইল কোয়ে যেটা সেটাও কিন্তু 4 কার্বনেরই একটা যৌগ হবে। এবং দেখো এখানে একইভাবে সাবস্ট্রেট যেটা মানে এনজাইম যার উপর কাজ করতেছে তার নাম অনুসারেই কিন্তু এনজাইমের নামকরণটা হচ্ছে। যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এর উপর কাজ করতেছে এনজাইম, তাহলে এনজাইমের নামটা দেখো আলফা কিটো গ্লুটারেট। এবং এখানে কি ধরনের বিক্রিয়া হচ্ছে? এখান থেকে যেহেতু হাইড্রোজেন অপসারিত হচ্ছে, এই কারণে দেখো এখানে এনজাইমের নামের সাথে ডিহাইড্রোজিনেজ এই কথাটাও কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই এনজাইমটার নামকরণ দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে সাবস্ট্রেটের উপর ভিত্তি করে, মানে যার উপরে এনজাইমটা কাজ করতেছে তার উপর ভিত্তি করে, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা কি ধরনের বিক্রিয়া তার উপর ভিত্তি করে এই এনজাইমের নামকরণটা হয়েছে। তো যাই হোক, তাহলে এই ধাপেও দেখো আমরা কিন্তু এক অণু NADH2 তৈরি হতে দেখতেছি। এবার আমরা চলে আসব হচ্ছে 5 নম্বর বিক্রিয়াতে। তো 5 নম্বর বিক্রিয়াতে কি হচ্ছে দেখো, সাকসিনাইল কোয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত হচ্ছে। সাকসিনাইল কোয়েটা সাকসিনিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তো এখান থেকে আসলে কোনো কিছু অপসারিত হওয়ার দরকার নাই, কারণ হচ্ছে সাকসিনাইল কোয়ের কার্বন সংখ্যাও 4টা, আর সাকসিনিক অ্যাসিড যেটা এটারও কার্বন সংখ্যা হচ্ছে 4টা। তাহলে সাকসিনাইল কোয়ে এটার কার্বন সংখ্যা হচ্ছে 4টা, আর সাকসিনিক অ্যাসিড এটারও কিন্তু কার্বন সংখ্যা 4টা। আর এখানেও দেখো এনজাইমের নামটা সিনথেটেজ, অর্থাৎ এখানে তো কোনো কিছু সিনথেসিস হচ্ছে, এই কারণে এখানে কিন্তু এনজাইমের নামের সাথে সিনথেটেজ কথাটা যুক্ত করে দেওয়া হয়েছে। এবং দেখো এই স্টেপে আরো একটা ব্যাপার হচ্ছে যে এডিপি মানে অ্যাডেনোসিন ডাইফসফেট, তার সঙ্গে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে। তো আমরা জানি যে এডিপির সাথে যদি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তাহলে কিন্তু অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয় বা এটিপি তৈরি হয়। তাহলে এই ধাপটাতে অর্থাৎ 5 নম্বর যে ধাপটা, এই ধাপটাতে এটিপি তৈরি হচ্ছে। এবার আমরা চলে আসবো হচ্ছে 6 নম্বর বিক্রিয়া। তো দেখো এখানে যেটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এখান থেকে হাইড্রোজেনের অপসারণ ঘটবে এবং এর ফলে FADH2 তে পরিণত হবে। এবং সাকসিনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে কি পাওয়া যাবে? ফিউমারিক অ্যাসিড। তো তোমাদের মনে রাখতে হবে সাকসিনিক অ্যাসিডেরও কার্বন সংখ্যা 4টা, আর ফিউমারিক অ্যাসিড এটারও কিন্তু কার্বন সংখ্যা 4টা। সাকসিনিক অ্যাসিডেরও কার্বন সংখ্যা 4টা, ফিউমারিক অ্যাসিডেরও কি কার্বন সংখ্যা 4টা। এরপরের বিক্রিয়াতে কি হবে? ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে দেখো ফিউমারিক অ্যাসিডেও কিন্তু কার্বন সংখ্যা 4টা, ম্যালিক অ্যাসিডেও কার্বন সংখ্যা 4টা। আচ্ছা, এবার কথা হচ্ছে কি দেখো এইটা তো একটা চক্র। চক্র মানেটা কি? যেখান থেকে শুরু হবে আবার ওখানে এসেই শেষ হবে, তাই না? যে আমি এ থেকে শুরু করলাম, শুরু করে জেড পর্যন্ত গেলাম, দেন আবার জেড থেকে এ পর্যন্ত আসবো, তাহলেই কি একটা কমপ্লিট সাইকেল সম্পন্ন হবে। তো এখানে যেহেতু দেখো আমরা এই যে ক্রেবস চক্র এটা শুরু করছিলাম কাকে দিয়ে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। আমরা বলছিলাম যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ, তার সঙ্গে যখন অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয় তখন হচ্ছে কি 6 কার্বনের আমরা সাইট্রিক অ্যাসিড পাই। তো এই বিক্রিয়া দিয়েই কিন্তু আমাদের ক্রেবস চক্রটা শুরু হয়েছিল। তো তাইলে আমাদের দেখো আমাদের যে শেষ বিক্রিয়াটা, এখানে এসে আমরা কি পাবো? আবার সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেখানেই কিন্তু আমরা ব্যাক করব। তাহলে ব্যাপারটা হচ্ছে 7 নম্বর ধাপে যেটা হবে, ফিউমারিক অ্যাসিড থেকে হচ্ছে আমরা ম্যালিক অ্যাসিড পাবো,
আর যদি আমরা 8 নম্বর ধাপে চলে আসি, 8 নম্বর বিক্রিয়া, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ম্যালিক অ্যাসিড দেখো আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হচ্ছে, কারণ ম্যালিক অ্যাসিডেরও কার্বন সংখ্যা হচ্ছে 4টা, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটারও কার্বন সংখ্যা হচ্ছে 4টা। এই জন্য দেখো এখান থেকে কোনো কার্বন ডাই অক্সাইডের অপসারণ হয় নাই। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই চক্রে পুনঃ পুনঃ উৎপাদিত হবে এবং পুনঃ পুনঃ অংশগ্রহণের মাধ্যমে চক্রটি চালু রাখবে। আচ্ছা, তাইলে দেখো এই ক্রেবস চক্রের ফলাফলটা কি? ক্রেবস চক্রে 1 অণু গ্লুকোজ থেকে আমরা পাই হচ্ছে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু হচ্ছে ATP। তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে ক্রেবস চক্রে আমরা প্রতি অণু গ্লুকোজ থেকে 4 অণু কার্বন ডাই অক্সাইড পাই, 6 অণু NADH2 পাই, 2 অণু FADH2 পাই এবং 2 অণু ATP পাই। তো দেখো এই বিষয়টা হচ্ছে কি যে আমরা যদি একদম প্রথম থেকে আবার একটু খেয়াল করি, দেখো এখানে এই যে ধাপটা মানে 3 নম্বর বিক্রিয়া যেটা, এখানে তুমি 1 অণু NADH2 পাইছো, 4 নম্বর বিক্রিয়া এখানে তুমি 1 অণু NADH2 পাইছো, আবার 8 নম্বর বিক্রিয়াতে 1 অণু NADH2 পাইছো। তাহলে টোটাল কয় অণু হলো? 3 অণু। কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি 1 অণু গ্লুকোজের কথা ভাবি তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? এটা ডাবল হয়ে যাবে, তাহলে 6 অণু NADH2 হচ্ছে। একইভাবে কার্বন ডাই অক্সাইড যদি তুমি জাস্ট এই বিক্রিয়াগুলা দেখো তাহলে দেখবা যে 2 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ডাবল করি কয় অণু হয়ে যাবে? 4 অণু হয়ে যাবে। এর কারণটা হচ্ছে কি যে দেখো যে গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লাইকোলাইসিসে গ্লুকোজের লাইসিস ঘটে, গ্লুকোজের লাইসিস ঘটলে কি হয়? পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়। তো গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের যৌগ আর পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে 3 কার্বনের যৌগ। তাহলে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? তো ওই হিসাবে আমাদের এখানটাতেও আমরা 1 অণু গ্লুকোজ থেকে এই যে এই 8টা বিক্রিয়ার মাধ্যমে যা যা পাইছি প্রাপ্ত উৎপাদগুলা এগুলা কিন্তু 2 টাইমস হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আর FADH2 এটাও হচ্ছে 2 অণু আর ATP হবে 2 অণু। এবার দেখো আমরা আরো কিছু জেনে নিব, সেটা হচ্ছে ক্রেবস চক্রের যে 8টা বিক্রিয়া আছে এদের মধ্যে দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 4টা হচ্ছে উভমুখী আর বাকিগুলা একমুখী। তাহলে কোনটা কোনটা? 2, 6 থেকে 8, ওকে, 2 নাম্বারটা আর 6 থেকে 8 নাম্বারটা তুমি এভাবে মনে রাখতে পারো। দ্বিতীয় যেটা সেটা দ্বিমুখী, 2 2 দ্বিতীয় দ্বিমুখী, আর হচ্ছে 6 থেকে শুরু করে 8 পর্যন্ত। দেখো আমি যদি আবার একটু এগুলা দেখাই তোমাদেরকে, এই যে 2 নাম্বার বিক্রিয়া দেখো এটা উভমুখী চিহ্ন দেয়া আছে, আবার তুমি 6-এ আসো এখানে উভমুখী চিহ্ন আছে, 7-এ উভমুখী চিহ্ন আছে, 8-এ উভমুখী চিহ্ন আছে। আচ্ছা, তো এবার আসো আমরা তো আসলে অনেক বিস্তারিত ভাবে পুরা জিনিসটা খেয়াল করলাম, এখন আমরা একটু দেখব যে শর্টকাটে কিভাবে ক্রেবস চক্রের মেইন কম্পোনেন্ট গুলাকে আমরা মনে রাখতে পারি, বা এই প্রধান উপাদানগুলা যদি তোমার মনে থাকে তুমি কিন্তু পুরো বিক্রিয়াটাও তুমি লিখে আসতে পারবা। আচ্ছা, তো দেখো আমরা শুরু করি। আমরা এখানে যে নেমোনিকটা ব্যবহার করব সেটা হচ্ছে অফ কোর্স সাইট্রেট ইজ আ সিলি স্টুপিড ফানি মলিকুল। এটা হচ্ছে আমাদের নেমোনিক, সাইট্রেট অফ কোর্স সাইট্রেট ইজ আ সিলি স্টুপিড ফানি মলিকুল। দেখো অফ থেকে কি হবে? OAA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রথম বিক্রিয়াটা কি ছিল, যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটাইল কোয়ের বিক্রিয়া, তাই না? তো আমরা এই জন্য এটা শুরু করলাম যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। তারপরে কি এখান থেকে আসবে হচ্ছে কোর্সের সি থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল লিখতেও সি লাগে। তো তাইলে এখন এটা হচ্ছে তোমার 4 কার্বন আর এটা কি অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন। এখন এই 4 আর 2 এরা যদি মিলিত হয়, তাহলে কি পাওয়া যাবে? 6 কার্বন। তো 6 কার্বনের কি যৌগ? সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো আমরা পরের স্টেপে এসে কিন্তু সাইট্রিক অ্যাসিড পেয়ে গেলাম যেটা হলো 6 কার্বন। তাহলে অফ কোর্স সাইট্রেট ইজ
ইস থেকে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, যেটাও কি 6 কার্বনেরই কিন্তু একটা যৌগ। আইসোসাইট্রিক অ্যাসিড যেটাও কি 6 কার্বনের একটা যৌগ। দেন হচ্ছে এতে হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এতে হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এবং এটা কয় কার্বনের? এটা হচ্ছে 5 কার্বনের। ওই যে কার্বন ডাই অক্সাইড অপসারিত হওয়ার ফলে আমরা কিন্তু এই যৌগটা পাই, গ্লুটারিক অ্যাসিড। দেন এখান থেকে আরো একটা কার্বন যদি সরে যায় তাহলে পাওয়া যাবে সাকসিনাইল কোয়ে। তাহলে এটা হচ্ছে কি সিলি, সিলি থেকে কি আসবে? সাকসিনাইল কোয়ে। তারপরে আসো স্টুপিড, স্টুপিড থেকে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, তাহলে এটাও কি 4 কার্বনের একটা যৌগ। দেন হচ্ছে ফানি, ফানিতে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, এটাও 4 কার্বনের একটা যৌগ। আর মলিকুল থেকে হচ্ছে ম্যালিক অ্যাসিড, এটাও কি 4 কার্বনের একটা যৌগ। এবং এখান থেকে আবার আমরা কি পাবো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাবো। এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বারবার উৎপাদিত হতে থাকবে এবং চক্রটা বারবার চলতে থাকবে। তো ভাইয়া আপুরা, এরকম মজার মজার শর্টকাট টিপস এন্ড ট্রিক্স শিখতে আমাদের ভিডিওগুলা তোমরা নিয়মিত দেখতে থাকো এবং তোমাদের সহপাঠীদের সাথে, জুনিয়রদের সাথে আমাদের ভিডিওগুলা তোমরা শেয়ার করতে থাকো, তারাও উপকৃত হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।